মার্কিন প্রেসিডেন্টের বিদায় বনাম বাংলাদেশের রাষ্ট্রপতির বিদায়। পক্ষ ত্যাগ করায় জামাত শিবিরের তকমা। সিটি নির্বাচন বড় চমক হবে সিলেটে। এখন থেকে ঈদুল আজহার প্রস্তুতি নিতে বললেন সেতুমন্ত্রী। এবার দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্টের বিদায় বনাম বাংলাদেশের রাষ্ট্রপতির বিদায়। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনেক ব্যতিক্রমী ঘটনা জন্ম দিয়েছে 2020 সালের প্রেসিডেন্টের নির্বাচন। 2020 সালের 3 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে লড়াই করা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। এদিকে নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনের ফল উল্টে দিতে সব ধরনের চেষ্টা চালান ট্রাম্প। আয়োজন করেন বিশাল গণসমাবেশের। 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আয়োজিত গণসমাবেশে জনতার উদ্দেশ্যে বিতর্কিত বক্তব্য দেন ট্রাম্প। জো বাইডেনের জয় আটকাতে মার্কিন প্রেসিডেন্ট ভবন ক্যাপিটাল হিলে হামলা চালায় তার সমর্থকরা। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প নিজে 152 বছর পর আরেক ব্যতিক্রমী ঘটনার জন্ম দেন। তা হল নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন না তিনি। 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 2021 সালের 20 জানুয়ারি শপথ নেন জো বাইডেন। বাইডেনের পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। 152 বছরের ইতিহাস ভেঙে শপথ অনুষ্ঠানে অংশ না নিয়ে হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তিনি থাকবেন না এমন ঘোষণা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন ট্রাম্প এবং কথা মতো সেদিন সকালে স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হেলিকপ্টারে করে হোয়াইট হাউস ছাড়েন তিনি। যদিও এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে নির্বাচনের ফলাফল মেনে না নিলেও তিনি জো বাইডেনের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করবেন। 24 এপ্রিল 2023 2 মেয়াদে টানা 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছাড়েন আব্দুল হামিদ। দুপুরে বঙ্গভবনের নানা আনুষ্ঠানিকতা শেষে নিকুঞ্জের প্রেসিডেন্ট লজের উদ্দেশ্যে রওনা দেন আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম ও ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক সহ অন্যরা। এর আগে এদিন বেলা 11টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য সহ প্রায় 100 বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিদায়ী রাষ্ট্রপতি। পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন আব্দুল হামিদ। এরপর ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে ও বিকলের করুণ সুর বাজিয়ে আব্দুল হামিদকে বিদায় দেওয়া হয়। রাজস্বিক বিদায় অনুষ্ঠান শেষে তার গাড়ি বহরে যাত্রা শুরু হয়। এ সময় তাকে এসকর্ট দেয় পুলিশের অশ্বারোহী দল। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে মোটর শোভাযাত্রায় বঙ্গভবন থেকে নিয়ে যাওয়া হয় রাজধানী নিকুঞ্জে তার নিজের বাড়ির রাষ্ট্রপতি লজে। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে এই প্রথম কোন রাষ্ট্রপতির বিদায়ের দিনে এমন সংবর্ধনাপূর্ণ আয়োজন হয়েছে। এর আগে কোন রাষ্ট্রপতিকে নিজেদের আয়োজনে বিদায় জানানোর সুযোগ হয়নি বঙ্গভবনে, যে কারণে এই বিদায়টি উৎসবে পরিণত হয়েছে। যে কোনো দেশের জন্য এই ঘটনা অনুকরণীয় উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা পারেনি সেটা করে দেখালো বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র কথায় কথায় গণতন্ত্র নিয়ে নানা বুলি আওড়ায়, বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে নানা ছবক দেয়, কিন্তু আজকের বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে অনেক দেশেরই অনেক কিছু শেখার আছে। গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে তবে বাংলাদেশ গণতন্ত্রের যে শিষ্টাচার সেটা পশ্চিমা দেশগুলো শেখাতে পারে আজকের রাষ্ট্রপতি বিদায়ের উদাহরণ দিয়ে। অপরদিকে পক্ষ ত্যাগ করায় জামাত শিবিরের তকমা। রাজনীতি করা মানুষের অধিকার। কে কোন দল করবে কি করবে না, কাকে সমর্থন দিবে কি দিবে না সেটা তার একান্ত বিষয়। এর মধ্যে কারো হস্তক্ষেপ কখনোই কাম্য নয়, কারণ রাজনীতিতে কেউ কারো দাস নয়। রাজনীতিতে মানুষ আসে তার পছন্দে, রাজনীতিকে ভালোবেসে এবং আদর্শের দিক বিবেচনা করে। আজকে কেউ রাজনীতি করলে কাল সে নাও করতে পারে। আজকে যে যাকে অনুসরণ করছে কালকে সে তার পক্ষ ত্যাগ করতেই পারে। এটাই রাজনীতির স্বাধীনতা, রাজনীতির সৌন্দর্য, রাজনীতিতে গণতন্ত্রের চর্চা। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর বেলায়। জানা গেছে 2007 সালে আগের হুমায়ুন কবির মধ্যপ্রাচ্যে অবস্থান করেছিলেন এবং 2007 সাল থেকে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। 2008 সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিনের সাথে রাজনীতি করে আসছেন।
2008 সালে জাতীয় নির্বাচনে তিনি নৌকার পক্ষে কাজ করেছেন। একইভাবে 2014 সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর আবু রেজা নদভীকে জিতিয়ে আনার জন্য কাজ করেছেন। এরপর 2018 সালে জাতীয় নির্বাচনেও তিনি পুনরায় নদভীকে জিতিয়ে আনার জন্য কাজ করেছেন। অথচ হঠাৎ করে এই ত্যাগী পরীক্ষিত নেতাকে জামাত শিবিরের ক্যাডার বলে একটি গোষ্ঠী প্রচারণা চালাচ্ছে। অথচ হুমায়ুন কবির প্রায় 12 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। সামাজিক মাধ্যমে তার নামে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা এবং অসত্য তথ্য শেয়ার করা হচ্ছে, কিন্তু তার ব্যবহৃত আইডিকে এ ধরনের কোনো পোস্ট করা হয়নি। জামাত শিবির করে তিনি কিভাবে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হলেন সেটি নিয়েও সম্প্রতি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলা হচ্ছে। অথচ এই কমিটি করা হয়েছে 3 বছর আগে। স্থানীয় ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে তাকে এই পদ দেয়া হয়েছে। সে সময় কেউ এ ধরনের কোনো অভিযোগ করেনি। তাহলে এখন হঠাৎ করে কেন তার সাধারণ সম্পাদক পদ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? সেটি একটি কোটি টাকার প্রশ্ন। তিনি কারো আক্রোশের শিকার হচ্ছেন কিনা সেই বিষয়টিও সামনে আসছে। জানা গেছে মূলত এক প্রভাবশালী নেতার সাথে তার ব্যক্তিগত সমস্যা এবং মতবিরোধের তিনি এই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। এ ব্যাপারে হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলা ইনসাইডারকে বলেন, সম্প্রতি সময়ে আমার বিরুদ্ধে প্রচারিত মনগড়া মিথ্যা এবং অসত্য নিউজগুলো চোখে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই অবাক এবং আশ্চর্য হয়েছি যে এমন মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক কিভাবে খবর ছাপাতে পারে। অপরদিকে সিটি নির্বাচন বড় চমক হবে সিলেটে। আগামী 21শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিলেটে এবার আওয়ামী লীগ ভরসা রেখেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর ওপর। লন্ডন প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত দক্ষ একজন সংগঠক এবং আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত নেতা। বিশেষ করে 1-11 সময় তার লন্ডনে ভূমিকা ছিল প্রশংসিত। তবে তার মনোনয়নের পর সিলেটে বিভক্তি তৈরি হয়েছে। প্রকাশ্যে আনোয়ার পক্ষে আওয়ামী লীগ কাজ করেছে বললেও ভেতরে ভেতরে আওয়ামী লীগ তার বিপক্ষেই কাজ করেছে বলে জানিয়েছে বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, লন্ডন প্রবাসী একজনকে সিলেটের মেয়র পদে মনোনয়ন দেওয়া আওয়ামী লীগের অনেক নেতা মেনে নিতে পারছেন না। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে নিয়ে সমালোচনা না করলেও গোপনে ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন। গোপনে গোপনে তারা আনোয়ারের বিরোধী হিসেবেও কাজ করছেন। অপরদিকে এখন থেকে ঈদুল আজহার প্রস্তুতি নিতে বললেন সেতুমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতরের ন্যায় আগামী ঈদুল আজহার ঈদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবহন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ঈদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি। কাজে ঈদ উল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং। সেই লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বুধবার সকালে রাজধানী সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাগণের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী সেপ্টেম্বরে নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 20 এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত 77,000 মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 77 লাখ টাকা। এছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে 660 কোটি টাকা।